তোমাদের প্রথম যেটা আছে সাউন্ডে, যেটা আগের দিনের পরে আজকে যে এক্সট্রা জিনিসগুলো বলবো, একটা অঙ্ক লিখছি, তোমরা সবাই লেখো, ঠিক আছে? সবাই রাইট ডাউন করবে। দ্য সাউন্ড ফ্রম অ্যান ইনসেক্ট ইজ প্রডিউসড হোয়েন বুঝতে পেরেছেন এবার তো অঙ্কটা অল অফ ইউ? দ্য সাউন্ড ফ্রম অ্যান ইনসেক্ট, ইনসেক্ট মানে যে কোনো পোকামাকড় বা মাছি, যাই যাই হোক, যাই বলো, অনেক সব ইনসেক্টের মধ্যে তো অনেক কিছুই পড়ে, প্রজাপতি সবই পড়ে। ইনসেক্ট প্রডিউসড হোয়েন ইট ভাইব্রেটস ইটস উইংস, যখন ধরো ছবিটা কিরকম হবে, না কোনো ধরো একটা ইনসেক্ট এরকম, দিস ইজ অ্যান ইনসেক্ট, এবং তার দুটো পাখনা কিরকম, এই রেড রেড কালারের দুটো পাখনা। এবার এটা কি করছে, ভাইব্রেট করছে। এইদিকে এটা এখানে ভাইব্রেট করছে। এই ভাইব্রেটটা কিরকম হচ্ছে, ইট ভাইব্রেটস ইটস উইংস, পাখনা দুটোকে, অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ 200 ভাইব্রেশন পার সেকেন্ড, এক সেকেন্ডে 200 বার ভাইব্রেট করছে। হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড? টাইম পিরিয়ড মানে কি, এই জিনিসটা যদি জানো তাহলেই করতে পারবে। সবাই একটু ট্রাই করো অঙ্কটা। ওকে, ব্রিহি বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যালো, ওকে করো। আচ্ছা, আমি আসছি, একটু ওকে টাইম দিয়ে নিই, তারপর আমি আসছি। ব্রিহি হয়েছে না সমস্যা হচ্ছে কোথাও? না, হয়েছে। কত এসছে অ্যান্সার? 0.005 সেকেন্ড। আচ্ছা, ব্রিহি তোমার? ব্রিহি কত এসছে অ্যান্সার? এরকম তো আসছে না, এটা একবার বোঝাবেন? ওকে, নো প্রবলেম। দেখো, দ্য সাউন্ড প্রডিউসড ফ্রম অ্যান ইনসেক্ট
ও ভাইব্রেট করছে কি 200 ভাইব্রেশন পার সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে 200 বার ভাইব্রেট করছে। হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড? টাইম পিরিয়ড মানে কি, একটা কমপ্লিট ভাইব্রেট করতে কত সময় লাগে, বা একটা কমপ্লিট ভাইব্রেশন করতে কত টাইম লাগে, সেটাই টাইম পিরিয়ড, তাই তো ব্রিহি? ইয়েস অর নো বলেছিলাম মনে হয় সাউন্ডে, ইয়েস অর হ্যাঁ নো? তাহলে দেখো এখানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি 200 বার কমপ্লিট ভাইব্রেট করতে, 200টা ভাইব্রেশন করতে কত সময় লাগছে? 1 সেকেন্ড। পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে 200টা কমপ্লিট ভাইব্রেশন করতে 1 সেকেন্ড সময় লাগছে। তাহলে একটা কমপ্লিট ভাইব্রেশন করতে কত সময় লাগবে? 1/200, এত সেকেন্ড। এটা কত হবে? 0.005। তো একটা কমপ্লিট ভাইব্রেশন করতে যে টাইম লাগে সেটাই তো টাইম পিরিয়ড, তাই না? অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ দিস। তাহলে তোমার হ্যাঁ টাইম পিরিয়ড কত বেরোলো? টাইম পিরিয়ডটাকে যদি টি বলো, তাহলে টি কত বেরোলো? এটাই, একটা কমপ্লিট ভাইব্রেশন করতে যত সময় লাগে, দ্যাট ইজ 0.005 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ওকে, লেখা হয়ে গেলে বলবে, এটা আমি মুছে দেবো। হ্যাঁ লেখা হয়ে গেছে। ওকে, এর পরের অঙ্কটাও সোজা, বাট এটা প্র্যাকটিসের জন্য তো করাতেই হবে। ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ whose time period is 0.002 সেকেন্ড। টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির একটা রিলেশন বলেছিলাম, একটু ওটা মনে করার চেষ্টা করো বা দেখো, বলে দেবো। ইকুয়ালস টু n ল্যাম্বডা। না না, সেটা না, আমি তোমাদের এই সাউন্ডের ক্লাসে হ্যাঁ বলেছি। 1/t n ইকুয়ালস টু 1/t। ইয়েস ইয়েস। ব্রিহি মনে আছে না ভুলে গেছো? না মনে আছে। ওকে, করো। কত হবে দেখো, ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, টাইম পিরিয়ড আছে, তাই টাইম পিরিয়ড যদি টি হয় আর ফ্রিকোয়েন্সি যদি এন হয়, টি ফর টাইম পিরিয়ড আর এন ফর ফ্রিকোয়েন্সি, এদের মধ্যে রিলেশন কি? ফ্রিকোয়েন্সি এন ইকুয়াল টু 500 হার্টজ, এন ইকুয়াল টু 500 হার্টজ হ্যাঁ বেরোচ্ছে। এন ইকুয়াল টু 1/t, তাই তো ব্রিহি অ্যান্ড রেবন্ত? ফ্রিকোয়েন্সি হ্যাঁ এটা হলে এটা হ্যাঁ এটা বাই টি, তাহলে 500 হার্টজ বেরোচ্ছে। হ্যাঁ দেখছি। টাইম পিরিয়ড দেখো বসিয়ে দাও 0.002। তাহলে দেখো ভাগ করে, এটা কি করে ভাগ করবে দেখো, ট্রিক্সটা দেখো। তিনটে ঘর পরে পয়েন্ট আছে, তো ওপরে তিনটে শূন্য বসিয়ে দাও, তাহলে কি পয়েন্টটা এখানে চলে আসবে, মানে 2 চলে আসবে, দ্যাট মিনস 500 হার্টজ। দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ এইবার একটা অপশন আমি এটা এটা হয়ে গেলে বললে আমি মুছে দেবো। হয়ে গেছে। এইবার একটা রিলেশন বলছি, সেটা খুব কাজে লাগবে। এটা সাউন্ডের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো ওয়েভের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো ওয়েভ, হোয়াট এভার মে বি দ্য ওয়েভ।
ওয়েভ ধরো এইভাবে যাচ্ছে, দিস ইজ দ্য ওয়েভটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। তো এই ওয়েভের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে বলতো? একটা ফ্রিকোয়েন্সি আছে, সো ফ্রিকোয়েন্সি যদি একটা লেন্থ আছে, ফ্রিকোয়েন্সি যদি একটা এন টাইম হয়, পিরিয়ড আছে। ফ্রিকোয়েন্সি যদি ওর ভাইব্রেশনের বা সাউন্ডের যে ভাইব্রেশনের যদি সাউন্ড ওয়েভ হয়, তাহলে এই সাউন্ড ওয়েভের যে ভাইব্রেশন হচ্ছে তার ফ্রিকোয়েন্সি যদি এন হয়, এবং তার ওয়েভ লেন্থ আমি বলেছিলাম, ব্রিহি ক্লাসটা করেছিলে, এইটা একটা ওয়েভ লেন্থ, তাই তো রেবন্ত? আবার হ্যাঁ এইখান থেকে এই ডিস্টেন্সে হ্যাঁ এটাকেও একটা ওয়েভ লেন্থ বলতে পারো, যে কোনো মানে একই ফেজে থাকতে হয়। ডিটেলে তোমরা নলেজ পাবে 11-12 গিয়ে, ঠিক আছে? 9-10এও কিছুটা পাবে, একদম সব জানতে পারবি 11-12 গিয়ে। এই ডিস্টেন্স থেকে ল্যাম্ডা বলে, এটাকে ল্যাম্ডা বলে, এই ডিস্টেন্স, মানে যদি একদম অ্যাকুরেট অ্যান্সার হয়, সেম বলা হয় সেম ফেজের the distance between the two consecutive same phase of the wave is called frequency, is called wavelength. কি বললাম? The distance between two consecutive points in same phase of a wave is called the wavelength. মানে দুটো কনজিকিউটিভ সেম ফেজের পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাকেই ওয়েভলেন্থ বলা হয়। তো এই লেন্থগুলো ওয়েভলেন্থ। তো এর ওয়েভলেন্থ যদি, সেই ডেফিনেশনটা বলে রাখলাম, তোমরা পরে গিয়ে বুঝতে পারবে, এখন ওটা দরকার নেই। ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, আর এই ওয়েভটা যে যাচ্ছে এইদিকে, তাহলে ভি ভেলোসিটিতে যাচ্ছে, ভি ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে, তাহলে তিনটের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি? ভি ইকুয়ালস টু এন ল্যামডা। ভেলোসিটির সাথে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের রিলেশন হচ্ছে এইটা। তার মানে এর মধ্যে যদি যে কোনো দুটো বলে দেয়, তুমি আরেকটা বার করতে পারবে। ভেলোসিটি বলে দিল, ওয়েভলেন্থ বলে দিল, ফ্রিকোয়েন্সি বার করতে পারবে, তাই না? ফ্রিকোয়েন্সি বলে দিল, ওয়েভলেন্থ বলে দিল, ভেলোসিটি বার করতে পারবে। বুঝতে পারছো সবাই? এস আর নো? আচ্ছা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ল্যাম্পটা কি উল্টো ওয়াইয়ের মতো? কিছুটা বলতে পারো, পুরোপুরি না, কিছুটা। এটাকে অনেকে অনেকভাবে লেখে, এটা অ্যাকচুয়াল এরকম হয়, এরকম হয়। উল্টো বাইয়ের মতো বলতে পারো, কিন্তু ওইভাবে লিখতে যেও না, ওটা ব্যাড, মানে ওটা বাজে প্র্যাকটিস। প্রথম প্রথম সুবিধার জন্য লিখতে হবে, লিখতে পারো। এইভাবে লিখবে, ল্যামডাটা লিখবে এইভাবে, একটু প্র্যাকটিস করবে, পেরে যাবে। ঠিক আছে? ওকে, বোঝা গেছে কি রে? উল্টো দিকে এফ এর দাড়িটা, তারপরে নিচ থেকে একটা পেট থেকে একটা এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে দেখো এই যে এরকম দিলাম, ঠিক আছে, তারপরে এরকম দিলাম। বুঝতে হ্যাঁ পেরেছো? ঠিক আছে। ওকে, তারপরে ওয়েভের স্পিডের সাথে ওয়েভলেন্থের এবং ফ্রিকোয়েন্সির এই একটা রিলেশন। পিচ সম্বন্ধে বলেছিলাম, পিচের ক্লাসটা একটু দেখুন তো, দেখে নেবে, আগের ক্লাসের রেকর্ডিং এ সব পেয়ে যাবে। ঠিক আছে? এইবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে আছি, সাউন্ডের। এটা লেখা হয়ে গেলে বলবে। আমার লেখা হয়ে গেছে। রেবান্ত হয়েছে? হ্যাঁ স্যার। ওই ল্যামডা লেখা শিখলে? হ্যাঁ বুঝতে পেরে গেছি। আচ্ছা, এবার দেখো, আগে আমাদের ফিজিক্যালি ব্যাপারটা বুঝতে হবে, তারপরে এই জিনিসটা বুঝবে। ধরো তোমার সামনেই বিভিন্ন সাউন্ড হচ্ছে, খুব তাড়াতাড়ি কথা হচ্ছে, মানে তাড়াতাড়ি কোনো কথা হচ্ছে। তো দুটো ডিফারেন্ট সাউন্ড, খুব মন দিয়ে শুনবে। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, কানটা তোমার এখানে আছে, এখানে একটা স্পিকার আছে, এখানে আরেকটা স্পিকার আছে, ঠিক আছে? দিস ইজ স্পিকার ওয়ান, দিস ইজ স্পিকার টু। দুটো স্পিকারে দুটো গান হচ্ছে, দুটো স্পিকারে দুটো আলাদা গান হচ্ছে, ঠিক আছে? এইবার এই দুটো গান তুমি আলাদা আলাদা করে শুনতে পারার একটা কন্ডিশন আছে। আলাদা আলাদা করে শুনতে পারার মানে,
বা দুটো আওয়াজ স্পিকার বলতে পারো বা দুজনে কথা বলছে, এইখান থেকে সাউন্ড ওয়েভ আসছে তো তোমার কানে, আর স্পিকার 2 এর থেকেও সাউন্ড আসছে। তুমি দুটো সাউন্ডকে আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারবে, আলাদা করে বুঝতে পারবে। তার জন্য একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে দুটো সাউন্ড যে আসছে, ধরো ও ফার্স্টে আসছে তারপরে স্পিকার 2 আসছে, ধরে নাও। ধরো আমি এটাকে একটু দূরে লিখছি, স্পিকার 2টাকে একটু দূরে লিখছি বোঝার জন্য। এটা একটু দূরে আছে, রেড কালার দিয়ে দিই। এবার ওর আওয়াজটা তুমি দুটো আওয়াজকে আলাদা করে শুনতে পারার একটা কন্ডিশন আছে। মানে তুমি ওর স্পিকার 1 আর স্পিকার 2 দুটো আওয়াজকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবে, বুঝতে পারবে ও ও ও কি বলছে, ওর সাথে ওটা মিক্সচার হবে না, আলাদা করে বুঝতে পারবে। তার একটা কন্ডিশন হচ্ছে দুটো সাউন্ড আসার, তোমার তো এইখান থেকে এইটা আসতে একটা টাইম লাগবে, আর এইখান থেকে সাউন্ডটা ট্রাভেল করে কানে আসতে একটা টাইম লাগবে, মানে এখান থেকে আসতে একটা টাইম লাগবে, এখান থেকে এখানে আসতে, এখান থেকে এখানে আসতে একটা টাইম লাগবে। এবার ও যখন এখানে এসে তোমার কানে পৌঁছালো, তারপরে তো ও আসবে, তো এই দুজনের টাইম ইন্টারভাল। মানে ধরো ওই সাউন্ডটা এইখানে তোমার সকাল 10টায় আসলো, সকাল 10টায় কি কানে পৌঁছে গেল। এইবার ও ধরো 10:00:0001 পরে আসলো। এই সাউন্ডটা কখন ঢুকেছে তোমার কানে, রেবন্ত অ্যান্ড ব্রিহি? 10টার সময়। আর এই আওয়াজটা 10টা একদম বেজে 10টা। আরো 10:00:0001 ফ্র্যাকশন, খুব অল্প গ্যাপে ঢুকেছে। তুমি এই দুটো সাউন্ডকে আলাদা করে বুঝতে পারবে না, মানে তুমি অ্যাকচুয়ালি এই সাউন্ডটাকে বুঝতেই পারবে না, কারণ ও ফার্স্টে ঢুকেছে, ওর আওয়াজটাই তোমার মাথায় থাকবে। এটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবে না, কারণ আমাদের ব্রেনটা, আমাদের তো সাউন্ড কানে দিয়ে ঢোকে, তারপর ব্রেনে গিয়ে সেন্সেশন হয়, ব্রেন অর্ডার দেয় যে এই আওয়াজটা শুনলাম বুঝতে পারি। ব্রেনের সেই ক্যাপাবিলিটি বা কানের সেই আইডেন্টিফাই করার ক্যাপাবিলিটি নেই। এত কম সময়ের মধ্যে আসলে দুটো আলাদা আওয়াজকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। দুটো আলাদা আওয়াজের, দুটো আলাদা সাউন্ডকে আইডেন্টিফাই করার একটা মিনিমাম টাইম গ্যাপ লাগে। সেই টাইম গ্যাপটা হচ্ছে 0.1 সেকেন্ড, এর থেকে বেশি হতে হবে, বা অ্যাটলিস্ট ইকুয়াল, ইকুয়াল হলেও সম্ভব, বা এর থেকে বেশি হতে হবে। মানে ও যদি সকাল 10টা বেজে 0.001 সেকেন্ডে না এসে, ধরো 10টা বেজে 0.2 সেকেন্ড পরে এসছে, ও 10টায় এসছে, ও 10টা বেজে 0.2 সেকেন্ড পরে এসছে, তাহলে তুমি আলাদা করে ওকে বুঝতে পারবে। বুঝতে পেরেছো? মিনিমাম, দিস ইজ দ্য মিনিমাম টাইম ইন্টারভাল। বুঝতে পারছো সবাই? মানে একটা আওয়াজের পরে আরেকটা আওয়াজ আসার মধ্যে টাইম গ্যাপটা হতে হবে মিনিমাম 0.1 সেকেন্ড বা তার বেশি। 0.2 কি 0.1 এর বেশি, তার ফলে এটাকে বুঝতে পারবে। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। 0.1 হবে না মানে 10001 সে- 1.1001। ওটা তো হচ্ছে না, কারণটা কি? 0.0001 এই 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 টাইমের থেকে কম তো, 0.1 এর থেকে কম কি না? বুঝতে না, পারছো? সেটা বলছিলাম 0.1001। হ্যাঁ তাহলেও হবে। আর তুমি বলতে হচ্ছে 0.1001, হ্যাঁ তাহলেও হবে, কারণ দিস ইজ গ্রেটার দেন দিস। আমার কি টাইমটা এর থেকে বেশি হতে হবে। তো এটা যদি 0.1001 হয় তাহলেও শুনতে পারবে, কারণ এর থেকে বেশি হচ্ছে তো। বুঝতে পারছো? ইয়েস আর নো? আমার কন্ডিশন কি, এই টাইমের থেকে বেশি হতে হবে, তাহলেই আলাদা বুঝতে পারবো। ব্রিহি বুঝতে পেরেছো? এই টাইমের থেকে বেশি হতে গেলে তুমি এই আওয়াজটাকে বুঝতে পারবে। এটা হচ্ছে বেসিক কন্ডিশন আমাদের মানুষের, দুটো ডিফারেন্ট সাউন্ডকে আলাদা করে আইডেন্টিফাই করার কন্ডিশন। এইবার এই কন্ডিশনের ওপরেই বেস করে আছে একটা দারুণ কনসেপ্ট, সেটা আমি এখন বলবো। এটা তাহলে লিখে নাও সবাই, তারপর আমি যাচ্ছি।
লেখা হয়ে গেলে বলবে। হয়ে গেছে লেখা। এইটা হচ্ছে রিফ্লেকশন, মানে আমরা ধরো কোনো কথা বলছি, সেই আওয়াজটা এক জায়গায় রিফ্লেকশন হয়ে আমাদের কানে আসবে। তাহলে আমরা নিজের কথা আর রিফ্লেক্টেড কথা যাতে আলাদা করে বুঝতে পারি, তার কন্ডিশন কি? মানে হয়তো দেখেছো অনেক বড় হল ঘরে যদি আমরা কথা বলি, কি আবার আমাদের আওয়াজটাই আবার ব্যাক করে শুনতে পারি না? ইয়েস আর নো? তাই তো রেবন্ত? এই হ্যাঁ, এক্সপিরিয়েন্স ফাঁকা জায়গায় শোনা যায়। ফাঁকা জায়গায় শোনা যায়, দেখবে এর কারণটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে রাখি। ধরো তোমার ঘরে এখন ভর্তি জিনিসপত্র, আর ফার্নিচার সবকিছু ভর্তি। এইবার ধরো তোমরা কোথাও শিফট করছো, অন্য কোথাও যাচ্ছে, ধরো বাড়ি ফাঁকা করবে, ঘর ফাঁকা করছো, ঘরটা ধরো ফাঁকা, বা কোনো একটা ফাঁকা ঘরে গেছো, তোমাদের সেম ঘরই দেখবে একটা, এর কারণটা কি লজিকটা আমি বলে দেবো। সেম রুম, এটা কোনো বইয়ে পাবে না হয়তো, বা বইয়ে থাকলেও বলেছে হয়তো, ফার্নিচারে ভর্তি, এফ ফর ফার্নিচার। তুমি কথা বলছো, তোমার কান এখানে, তুমি তোমার আওয়াজটার রিফ্লেকশনটা বুঝতে পারছো না, মানে তুমি যে কথা বললে আর রিফ্লেক্টেড হয়ে আসলে শোনা যাচ্ছে না। তুমি একবারই শুনতে পাচ্ছ, মানে তুমি যখন বলছো। কিন্তু যেই ফার্নিচার গুলো সরে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেল, তখন দেখবে ওই ঘরেই তুমি যখন কথা বলছো, তুমি তোমার আওয়াজটা বারবার বেশি জোরে, মানে আবার তোমার আওয়াজটা আরেকবার দু তিনবার শুনতে পাচ্ছ। কেন বলো তো? ওই যে ফার্নিচার গুলো যখন ছিল, ফার্নিচার গুলো করে কি, সাউন্ড এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিয়ে নেয়। তার ফলে কি রিফ্লেকশন হয় না, এই যে যেটা যাচ্ছে ওকে অ্যাবজর্ব করে নিচ্ছে ফার্নিচার গুলো। বুঝতে পারছো? রিফ্লেকশনটা হচ্ছে না। কিন্তু যেই ফার্নিচার গুলো চলে যাচ্ছে, ঘরটা ফাঁকা, দেওয়াল আছে শুধু, আর কিছু নেই, আর তুমি আছো, দেওয়াল অতটা অ্যাবজর্ব করে না, এটা রিফ্লেক্ট চলে আসছে, তার ফলে শুনতে পাচ্ছি। একই ঘরে ফার্নিচার যখন থাকবে না, দেখবে একটু বড় ঘর হলে, মিনিমাম একটা ঘর হলে, তুমি তোমার কথা শুনতে পারবে। বোঝা গেছে কেন হয় এটা? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে রেবন্ত, ব্রিহি। হ্যাঁ, বুঝেছি। এগুলো অ্যাবজর্ব করার জন্য নেই। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। কারণ ফাঁকা ঘরে তোমার আওয়াজটা অ্যাবজর্ব করার জন্য কেউ নেই। ঠিক আছে, দিস ইজ দ্য মেন রিজন। আচ্ছা, এইবার এখান থেকেই আসছে রিফ্লেকশনের কনসেপ্ট। ধরো তোমার এখানে একটা দেওয়াল আছে, বা পাহাড় আছে, বা ফাঁকা জায়গা বিশাল, তুমি এখানে কথা বললে, সাউন্ডটা গেল, এখানে তোমার কান আছে, মানে তোমার যা এই ডিস্টেন্সের তুলনায় তোমার মাথার ডিস্টেন্স খুবই ছোট, মানে বুঝতেই পারছো, তোমার মুখ যেখানে তার আশেপাশেই কান আছে, একই ডিস্টেন্স। তো সাউন্ডটা আসলো, ব্যাক করলো, কানে আসলো। এইবার তুমি যে কথাটা বললে, সেটা যে রিভার্স ব্যাক করে আসছে, সেটা যে শুনছো, সেটাকেই বলা হয় ইকো। কি বলা হয়? ইকো। মানে তুমি তোমার আওয়াজটাই যে রিফ্লেকশনে শুনছো, এই ঘটনাটাকে ইকো বলা হয়। এটা শুনতে পারার কন্ডিশনটা কি হতে পারে? হোয়াট মে বি দ্য কন্ডিশন, বলো। তুমি যেই কথা, 16 মিটার, মানে যে রিফ্লেক্টরের সঙ্গে 16 মিটারের ডিস্টেন্স থাকতে হবে। হ্যাঁ, এটা তো মুখস্থ করবে না একদম, 16 মিটার, এই মুখস্থ ফাঁসটা করো না। না স্যার, ওটা প্রুফও করতে পারবো। হ্যাঁ, বলো বলো বলো, কথাটা কেটে গেল। ওটা প্রুফও করতে পারবো। হ্যাঁ, আমি বলছি কি, ফার্স্টে আগে ফিজিক্সটা বোঝো, মানে বইয়ে হয়তো এইভাবে থাকবে না, আগে একটু বুঝে রাখো, বইয়ে এগুলো থাকে না। তুমি যখন কথা বলছো, সবাই ফোন দিয়ে শোনো, তুমি যখন কথা বলছো তখন কিন্তু তুমি একটা আওয়াজ শুনতে পাচ্ছ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি ধরো কথা বললে, আই অ্যাম রেবন্ত, আই অ্যাম এ গুড বয়। তাহলে এই যে বললে আই অ্যাম এ গুড বয়, রেবন্ত ধরো বললো, ব্রিহি ধরো বললো আই অ্যাম এ গুড গার্ল। যখন এটা ধরো রেবন্ত, ব্রিহি, বা যে যেখানে আছো সে সে নিজেকে ওখানে রেখে দেখো, যখনই তুমি এই কথাটা বলছো, তখন কিন্তু তোমার কান একবার শুনছে। কখন? যখন তুমি বলছো। বুঝতে পারছো?
তাহলে তখন যখন তুমি উচ্চারণ করছো তখন একবার শুনছে তোমার কান, সেন্স করছে। যখন স্টার্ট হচ্ছে সাউন্ডটা তখনই শুনছো, তারপরে আবার রিফ্লেক্ট হয়ে আসছে। তাহলে দুটো সাউন্ড হচ্ছে, যে আগের কনসেপ্টটা স্পিকার ওয়ান স্পিকার টু। তাহলে স্পিকার ওয়ান কোনটা? যখন তুমি ফার্স্ট উচ্চারণ করছো আই এম এ গুড বয় অথবা আই এম এ গুড গার্ল ব্রিহি, যখন তুমি ফার্স্ট বলছো দ্যাট ইজ স্পিকার ওয়ান, মানে প্রথম সেটাই শুনতে পারলো কান। তারপরে আবার রিফ্লেকশন হয়ে সেকেন্ড বার আসছে, বুঝতে পারছো? ইট ইজ দ্য ফার্স্ট টাইম যখন তুমি উচ্চারণ করছো তখন একবার কান সেন্স করছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন কানটা শুনলো। আর সেকেন্ড টাইম কখন? যখন রিফ্লেক্ট হয়ে আবার কানে আসছে। তো এই দুটোর মধ্যে টাইম গ্যাপ কি হতে হবে? 0.1 সেকেন্ড। মিনিমাম 0.1 এর থেকে বেশি হতে হবে, তাহলে পরেই তুমি সেকেন্ড টাইম আওয়াজটা শুনতে পারবে। নাহলে কি হবে? রিফ্লেকশন হবে না? নিশ্চয়ই হবে, রিফ্লেকশন তোর কাজ তো হবেই। এটা সেকেন্ড পিকচার রাখছি, ধরো ধরো ওয়ালটা খুব কাছে, বললে তখন একবার শুনলো আবার তাড়াতাড়ি চলে আসলো। যখন বললে কথাটা একবার হলো গেল, সেকেন্ড বার তাড়াতাড়ি চলে আসলো। এখানে কি টাইম গ্যাপটা খুব কম, কারণ খুব অল্প ডিস্টেন্স যাবে চলে আসবে, 0.1 এর থেকে কম হবে, ফলে শুনতে পারবে না। এক্ষেত্রে কি ইকো হচ্ছে না? হচ্ছে, বাট তুমি তোমার কান সেন্স করতে পারছে না, বিকজ অফ আমরা মানুষের কানের লিমিটেশন, ওই যে 0.1 এর কম হলে শুনতে পারবে না। এই একটা বেসিক কনসেপ্ট বলে। তার মানে কি বুঝলে? এরকম বললে তার মানে কি তোমার ইকো হচ্ছে না? ইকো হচ্ছে, সাউন্ড রিফ্লেক্ট হচ্ছে, বাট তোমার কান শুনতে পাচ্ছে না, মানে কান সেন্স করতে পারছে না টাইম ডিফারেন্সটাকে, ডিউ টু দিস। তার মানে এইখানে কি হচ্ছে? যাচ্ছে আসছে সেকেন্ড বার, যদি, তার মানে এবারেই আমি থিওরিটা বলবো, প্রুফটা তো জানো, দেবন্ত। যাচ্ছে আসছে, এই টাইম গ্যাপটা এর থেকে বেশি হতে হবে। এবার দেখো, যদি তোমার থেকে তোমার দেওয়ালের ডিস্টেন্সটা ডি হয়, এবার আমি এগুলো মুছে দিচ্ছি। তোমার থেকে তোমার দেওয়ালের ডিস্টেন্স ডি হয় এবং সাউন্ডের ভেলোসিটি যদি ভি হয়, এবং এইখান থেকে এইখানে গিয়ে, মানে এখান থেকে এখানে যাচ্ছে সাউন্ড, আবার রিফ্লেক্ট হয়ে এখানে ফিরছে, মানে এটা ধরো এ পয়েন্ট, তুমি যেখান থেকে বলছো এটা ধরো ওয়াল ডাব্লিউ, আবার এ পয়েন্টেই ফিরে আসছে, তাই না? এটা তো আবার কান আর মুখ তো কাছাকাছি একই জায়গায় আছে এই ডিস্টেন্সের তুলনায়। তো এ থেকে ডাব্লিউ যাচ্ছে, আবার ডাব্লিউ থেকে এতে ফিরে আসছে। এই টাইম পিরিয়ডটা, এ থেকে ডাব্লিউ যাচ্ছে, মানে তোমার থেকে ডাব্লিউতে যাচ্ছে, আবার ডাব্লিউ থেকে ফিরে এতে আসছে, এই টোটাল টাইমটা যদি টাইম টি হয়, টি সেকেন্ড হয়, তাহলে কি হচ্ছে? এইটা এই ভেলোসিটির সাথে টাইমের কি রিলেশন হবে? ভেলোসিটি টাইম ডিস্টেন্সের কি রিলেশন হবে? অল অফ ইউ নো, ভেলোসিটি ইনটু টাইম ইকুয়াল টু কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। দেখো এ থেকে যখন ডাব্লুতে যাচ্ছে ডি ডিস্টেন্স, আবার ডাব্লু থেকে যখন এতে আসছে আবার ডি ডিস্টেন্স, টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে রিফ্লেক্টেড ওয়েভটা? 2D। 2D। বুঝতে পারছো? ব্রি এখান থেকে এখানে ডি, আবার এখান থেকে এখানে ডি, তাহলে ডি প্লাস ডি ডি, হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এইখান থেকে টাইমটা কত আসছে? 2D/v। ঠিক আছে, 2D/v। ডিটা একটু স্পষ্ট করে লিখি। আচ্ছা, দিস ইজ দ্য মেন থিং। এবার টি ইকুয়াল টু 2D/d, মানে এখান থেকে যাবে এখান থেকে ফিরে আসবে, টোটাল টাইমটা হবে দিস। তার মানে দেখো এখান থেকে একটা রিলেশন ইম্পর্টেন্ট, টি ইজ, কালিটা আবার শেষ হয়ে যাচ্ছে মনে হয়, টি ইজ প্রপোর্শনাল টু ডি। টাইমটা কতক্ষণ পরে, সাউন্ডটা আমার বলার পরে কতক্ষণ পরে আসবে সেটা প্রপোর্শনাল টু ডি, ওপরে ডি আছে, তার মানে ডিস্টেন্সটা যদি বাড়াই টাইমটাও বাড়বে। আমার দেখো টাইম, D is proportional to 1/v। আমি 1/v এ যাবো না এখন, আমার কথাটাকে শোনো। টি ইজ প্রপোর্শনাল টু ডি, এটাই আমাদের কাজে লাগবে, এটা কাজে লাগবে না, কারণটা আমি পরে বলবো, বুঝতে পারছো? এখন আপাতত এটা কাজে লাগবে না।
সবাই বুঝতে পারছো? টি ইজ প্রপোর্শনাল টু ডি, ইয়েস অর নো? রিপ্লাই দেবে। হ্যাঁ রেবন্ত, হ্যাঁ লুক অ্যাট দ্য পিকচার, ভেলোসিটি ভি, এখানে কার ভেলোসিটি? সাউন্ডের ভেলোসিটি। যখন কোনো তোমার অ্যাটমসফিয়ারে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে বা একটা স্ট্যান্ডার্ড থাকে, তখন ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার ইজ কনস্ট্যান্ট। ধরো তোমার টেম্পারেচার, ওয়েদারের টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তো অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন অফ সাউন্ড ভেলোসিটি 20 ডিগ্রি সেন্টিগ্রেডে এয়ারে সাউন্ডের ভেলোসিটি হয় 343 মিটার পার সেকেন্ড। 343 মিটার পার সেকেন্ড, তার মানে কি ভেলোসিটিটা তো কনস্ট্যান্ট। আমি তো সাউন্ডের ভেলোসিটি বাড়াতে বা কমাতে আমার হাতে নেই, এটা প্রকৃতির হাতে। তো যখন অ্যাটমসফিয়ারের টেম্পারেচার ফিক্সড, স্ট্যান্ডার্ড 30 ডিগ্রি 20 ডিগ্রি যাই হোক, ভেলোসিটিটা ফিক্সড হয়ে গেল। তার মানে এই ভেলোসিটিটাকে আমার হাতে নেই, আমি ভেলোসিটিটাকে, সাউন্ড তো আমার হাতে নেই, মানে সাউন্ডের ভেলোসিটি তো আমি ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারি না, এটা প্রকৃতির নিয়ম, কারণ এটা ডিপেন্ড করছে প্রকৃতির টেম্পারেচারের ওপর, নেচারের টেম্পারেচারের ওপর। নেচারের টেম্পারেচার ফিক্সড থাকলে ভেলোসিটিটা একটা ফিক্সড ভ্যালু থাকে, এটা ভ্যারি হলে এটা ভ্যারি হবে, তার মানে এটা আমার হাতে নেই। এবার আমি যদি টাইম গ্যাপটাকে বাড়াবো, যদি বাড়াই তাহলেই আমার ইকোটাকে শোনার চান্সেস বাড়বে। অল অফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো? টাইমটা যত ছোট হবে, দেখো টাইম কখন আমি রিফ্লেকশনটাকে বুঝতে পারবো, যখন টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0.1 সেকেন্ড হবে, তখনই আমি বুঝতে পারবো রিফ্লেকশনটাকে। তার মানে আমার টার্গেট কি হবে? টিটা যদি 1 সেকেন্ড হয় আরো ভালো, কারণ টি ইকুয়াল টু যদি 1 সেকেন্ড হয়, তাহলে মন দিয়ে আগে শোনো ফিজিক্যালি, টি ইকুয়াল টু যদি 1 সেকেন্ড হয়, 1 সেকেন্ড ইজ ভেরি লার্জার দেন 0.1 সেকেন্ড। তার মানে কি এই ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, হচ্ছে কি না? ধরো এমন একটা ডিস্টেন্স নিলাম যার ফলে ডিটা এতটাই বড় নিলাম যাতে টিটা 1 সেকেন্ড হচ্ছে, তো 1 সেকেন্ড ইজ গ্রেটার দেন 0.1 সেকেন্ড, ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে। তো আমার হ্যাঁ দুটো সাউন্ডকে আলাদা করে বোঝার জন্য মেন ফিজিক্স কি, মেন ফর্মুলা কি, এইটা, যে টাইমটা 0.1 সেকেন্ডের থেকে বেশি হবে। তো এমন একটা ডিস্টেন্স নিলাম যাতে পরে যত ডিস্টেন্স বাড়াবো কি হবে, টাইমটা বাড়বে। তো এমন একটা ডিস্টেন্স বাড়িয়ে বাড়িয়ে নিলাম যাতে ধরো 1 সেকেন্ড হচ্ছে, এখানে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে ফিরতে 1 সেকেন্ড সময় লাগবে, তাহলে 0.1 সেকেন্ড থেকে বেশি, তাহলে আমি শুনতে পারবো ইকোটাকে। তার মানে কি আরো যদি বাড়াও তাহলে আরো সুবিধা, আরো ডিফারেন্সটা বাড়বে। টাইমটা যত বাড়বে আমার কি রিফ্লেকশনটা, ইকোটা শুনতে গেলে আমার 0.1-এর থেকে বেশি হতে হবে। ব্যাস, তার মানে কি আমি বুদ্ধি কি করব, ডিটা আমার হাতে আছে। এটা ধরো কোনো পাহাড়, আমি এইখানে আছি, আমি কি করবো, আরো দূরে সরে যাব, কারণ যত দূরে সরবো এই ডিস্টেন্সটা বাড়বে, ডিটা বাড়লেই টিটা বাড়বে, আর টি বাড়লে যত বাড়বে তত আমার ইকোটা শোনার চান্সেসও বাড়বে। কারণ এই কন্ডিশনটাই, দিস ইজ দ্য মেন কন্ডিশন, দিস ইজ দ্য মেন কন্ডিশন, সো দ্যাট উই ক্যান হিয়ার আওয়ার ইকো। আমাদের ইকোটাকে যাতে শুনতে পারি তার কন্ডিশনই হচ্ছে এইটা। তার মানে আমরা যত দূরে চলে যাব পাহাড়ের থেকে তত আমার সুবিধা, তত ইকোটা। আর যত কাছে যাব কি হবে, যদি তুমি আরো কাছে যাও, আর এই যে এই কন্ডিশনটা অনেক কাছে চলে গেছে পাহাড়ের, তার মানে কি টাইমটা দেখো, ডিটা কমে গেছে, এই ক্ষেত্রে কি হয়েছে, ডিটা কমে গেছে। ডি কমলে কি হবে, বিকজ টি ইজ, অ্যাজ টি ইজ প্রপোর্শনাল টু ডি, ডি কমে গেলে টিও কমে যাবে, তো টি যত কমবে, টি কমতে কমতে যদি এই কন্ডিশনটা ধরো টি ইকুয়াল টু আসলো, এতই কাছে চলে গেছে যে 0.001 সেকেন্ড হয়েছে, কাছে চলে গেছে, ডি এতই কমে গেছে, টাইমটা এখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে এইটুকু সময় লাগবে। তার মানে কি এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, তার মানে তুমি ইকো শুনতে পারবে না। বুঝতে পেরেছো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। দেবন্ত, হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এইবার আমি এটার ক্যালকুলেশনটা দেখাবো। তার মানে এই একটা বেসিক, এগুলো হয়তো বইয়ে থাকবে না, এইভাবে বোঝাবে না, এই একটা জিনিস। তো এখান থেকেই আমি দেখাবো টি ইকুয়াল টু 2d/2, 2d/v, 2d/v। নাও এখান থেকে তুমি বার করতে পারো ডি ইকুয়াল টু কি আসবে, vt/2।
এইখান থেকে তুমি মিনিমাম ডিস্টেন্সটা বার করতে পারবে। মিনিমাম টাইমটা কত হতে হবে? 0.1 সেকেন্ড। ইয়েস অর নো? মিনিমাম টাইম ইজ, এটা মানে কি টি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা মানে কি মিনিমাম, মিনিমাম এতটা সেকেন্ড, মিনিমাম টাইম যদি বসিয়ে দাও, velocity of sound in 20 degree centigrade is 343 meter per second. t কত? 0.1 সেকেন্ড। এইটা করলে আসবে 17.2। 17.2 মিটার। এই ডিস্টেন্সটা কি হলো? তারপরে দিস ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য স্পিকার অ্যান্ড দ্য ওয়াল। যে বলছে তার দেওয়ালের মাঝে ডিস্টেন্সটা মিনিমাম 17.2 মিটার হতে হবে, যাতে করে সে তার নিজের আওয়াজটা ইকো হিসাবে শুনতে পারে। বুঝতে পারছো অল অফ ইউ? ব্রিহি, রেবন্ত, এইখানে একটা বলার বিষয় আছে, আমি বলে দিচ্ছি। অনেকের হয়তো বুঝতে এক জায়গায় খটকা লাগতে পারে, আমরা তো 16 মিটার বা কিছু পড়েছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ডি ইজ ডিপেন্ডেন্ট অন হুম। টিটা তো ফিক্সড, মানে টিটা মানে কি মিনিমাম টাইমটা তো ফিক্সড, মিনিমাম 0.1 সেকেন্ড হতে হবে, তাহলেই শুনতে পারবে। তো টি এর ভ্যালুটা মিনিমাম বসিয়েছি মানে কি, টি এর মিনিমাম ভ্যালু বসিয়েছি মানে কি, এখানে টি এর ভ্যালু মিনিমাম বসিয়েছি, তার মানে কি দেখতেই পাচ্ছ, ডি ইজ প্রপোর্শনাল টু টি। তো টি যদি মিনিমাম হয়, অ্যাজ টি ইজ প্রপোর্শনাল টু ডি, তার মানে টি যদি মিনিমাম হয়, তাহলে কি হবে? ডিও মিনিমাম হবে। তার মানে এটা কি টি এর মিনিমাম ভ্যালু বসিয়েছে, তার মানে এটা ডি মিনিমাম হবে। কেন? বিকজ ইট ইজ প্রপোর্শনাল টু ডি। বুঝতে পারছো? তো এটা ডি মিনিমাম হবে। বোঝা যাচ্ছে অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। আরেকটা জিনিস এখানে বলার, দেখো টিটা তো ফিক্সড, মিনিমাম ভ্যালুটা ফিক্সড, কিন্তু ভেলোসিটিটা কি টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। এই যে ভ্যালুটা বার করেছো ডি মিনিমাম, এটা কোন টেম্পারেচারে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ 20 ডিগ্রি সেন্টিগ্রেডে ভেলোসিটির ভ্যালু এত, টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ারও চেঞ্জ হয়ে যাবে। তার ফলে কি হবে? ভেলোসিটি চেঞ্জ হলে ডিটাও চেঞ্জ হয়ে যাবে, মিনিমাম ডিস্টেন্সটাও চেঞ্জ হয়ে যাবে। তো এইখানেই কারোর যেন কনফিউশন না হয় যে আমি তো বইয়ে এতটা পড়েছিলাম 16, কেউ বললো আমি 19 দেখেছিলাম। সবাই মন দিয়ে দেখবে, যেই যেটাই দেখেছো কোনোটাই ভুল না, কিন্তু সেখানে দেখবে ভ্যারিয়েশনটা কেন হয়? ডিউ টু টেম্পারেচার। বিকজ টেম্পারেচারে ভ্যারিয়েশনের জন্য ভেলোসিটিটা চেঞ্জ হয়। তো আমি যে এখানে যে ক্যালকুলেশনটা তোমাদের আছে, সেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য মিনিমাম ডিস্টেন্স কত, এবার টেম্পারেচার ভ্যারি করলে ভ্যালোসিটি ভ্যারি করবে, তার ফলে ডি মিনিমাম ডিস্টেন্সটা ভ্যারি করবে। বোঝা গেছে? এই কারণটা আমি বলে রাখলাম। আন্ডারস্ট্যান্ড? ওকে। আচ্ছা, কাজ করছি, আমি তোমাদের বলছি। ছবিটা ভালো হয়েছে রেবন্ত? হ্যাঁ স্যার। এই যে আওয়াজটা করছে, এর আওয়াজটা কি গলার থেকে আসছে, তাই না? ভয়েসটা গলায় তৈরি হয়, ঠিক আছে? এখানে লেন্থ অফ দ্য কর্ডের ওপর দুটো জিনিস ডিপেন্ড করে। লেন্থ অফ দ্য কর্ডের ওপর সাউন্ডের দুটো প্রপার্টি ডিপেন্ড করে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে লাউডনেস। এটা আমি বলেছিলাম। তো যতটা বড় হবে তত লাউডনেস বেশি হবে। যেমন নাকি দেখতে পারবে, যে আগের ক্লাসগুলো আমরা করেছিলে তবলা, যে নাকি এখানে তাহলে কি ভোকাল কর্ডটা কি, হোয়াট ইজ দিস ভোকাল কর্ড? লাল পেনটা কোথায় গেল? ইয়েস, হোয়াট ইজ দিস ভোকাল কর্ড? ইট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ আওয়ার বডি ইন দ্য থ্রোট দ্যাট প্রডিউসেস সাউন্ড। ভোকাল কর্ড না থাকলে কথা বলতে পারবে না। ভোকাল কর্ডটা কি মেন?
সাউন্ড প্রোডাকশনের মেন ইনস্ট্রুমেন্ট। যেমন তবলা বাজাচ্ছ, তবলায় কি থাকে? এরকম একটা জিনিস থাকে তো। আরেকটা থাকে কি, বায়া থাকে। এসব না, দেখেছো দুটো? হ্যাঁ। এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, এইটা বুঝলে এটা বুঝে যাবে এবং তোমাদের কোনো জিনিস গোলাবে না। প্রথমত, যেই সোর্স সেটার যত সাইজটা বড় হবে তার লাউডনেস বেশি হবে। এই বায়াটার দেখবে আওয়াজটা ধম ধম হয়, তাই না? এসো না, এটা বেশি জোরে হয়। তার ধুমধাম হয়, একটা টাং টাং হয়। হ্যাঁ, টং টং আর ধমধমের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। এই বায়াটা ধমধম হয় এখানে যখন দেয়, তার মানে কি বায়াটার সাইজটা বড়। এই সাউন্ড প্রোডাকশনটা কোথায় হচ্ছে? আপার সারফেসে হচ্ছে, এইখানে হাত দিয়ে মারছে, এখানে ডান হাত আর এখানে বাঁ হাত, এরকম করে তো তবলা বাজাচ্ছে, তাই তো? তো এইখানে প্রোডাকশনটা কোথায় হচ্ছে? এই পর্দাতে তৈরি হচ্ছে, এখানে বাড়লে, তাহলে দিস মেমব্রেন ইজ দ্য প্রোডাকশন, ইজ দ্য সোর্স অফ সাউন্ড। ক্লিয়ার? তো এখানে দেখো বায়ার সাইজটা বড়, ফলে ওর আওয়াজের লাউডনেসটা বেশি হয়। বোঝা যাচ্ছে? বায়ার সাইজটা বড়, দ্যাটস ওয়াই ওর লাউডনেস ইজ লার্জার। এই আওয়াজটা কিন্তু লাউডার দ্যান তবলা, ইট ইজ কল্ড তবলা, তাই তো? তো বায়ার লাউডনেসটা তবলার থেকে বেশি। আন্ডারস্ট্যান্ড কেন? বিকজ ওর পর্দাটার সাইজ বড়। আরেকটা হয় ফ্রিকোয়েন্সি, যার টেনশনটা বড়। টেনশন মিন্স, এখানে আমি বলেছিলাম আগের ক্লাসে, যেই সমস্ত জিনিসের বেশি টান থাকে, টান মানে টেনশন, এবং যার সাইজ ছোট। টেনশনটা যদিও এখানে কন্ট্রোল করা যায়, এখানে কতগুলো নব থাকে যেগুলো দিয়ে টান টান করা যায়। এবার যার নাকি বেশি টাইট বা বেশি সাইজটা ছোট, তার ফ্রিকোয়েন্সিটা হাই হয়। ধরো সেম টান, ও যেই টানে আছে ও সেম টেনশনে আছে, সেম টেনশনে আছে, তো ওর ফ্রিকোয়েন্সিটা বেশি হয়। বুঝতে পারছো? তার সাইজ যদি পর্দার ছোট হয়ে যায়, একই মেটেরিয়াল যদি থাকে এবং ওর যদি টেনশন দুটোরই সেম থাকে, তাহলে কি ফ্রিকোয়েন্সিটা এর বেশি হয়। দেখবে তবলার আওয়াজটা কানে বেশি লাগে, টাং টাং আওয়াজ হয়, মানে কি কানে ফ্রিকোয়েন্সিটা হাই। বুঝতে পারছো রেবন্তন ব্রিহি? এস অর নো? হ্যাঁ। তো মানুষের মধ্যে যে ম্যান আছে, ওম্যান আছে, আর চাইল্ড আছে, এই তিনটে ক্যাটাগরি যদি ডিভাইড করো, ম্যানের ভোকাল কর্ডটার লেন্থ সবচেয়ে বড় হয়। এর এফেক্ট কি হয়? ছেলেদের গলা বেশি জেনারেলি লাউড হয়। এর দেখবে ছেলেদের গলা, ছেলে, ম্যান, ওম্যান, চাইল্ড, লাউডনেস কার হয়? লাউডনেস বেশি কিন্তু জেনারেলি ম্যানদের হয়, মানে ছেলেদের হয়। ক্লিয়ার? এইবার চলে আসছি ভোকাল কর্ডের কনসেপ্টে। তাহলে কি হয়? ভোকাল কর্ডের সাইজের যদি বিচার করো, তাহলে আর আমি লিখছি না, ম্যানের সবচেয়ে বেশি হয়, ওম্যানের থেকে ভোকাল কর্ডের সাইজ ম্যানের বেশি হয়, চাইল্ডেরটা সবচেয়ে ছোট হয়। এবার যেহেতু বুঝতে পারছো তো তাহলে কেন হচ্ছে, এর রেজাল্টটা কোথেকে পাচ্ছ? লাউডনেস থেকে পাচ্ছ, যেটা বইয়ে দেওয়া নেই। দ্যাটস ওয়াই ম্যানের যেহেতু ভোকাল কর্ডের লেন্থটা ম্যাক্সিমাম, ওর লাউডনেসও ম্যাক্সিমাম। ক্লিয়ার? এস অর নো? আর একটু রিপ্লাই দেবে, কারোর কোনো ফিডব্যাক পাচ্ছি না। হ্যাঁ, বুঝেছি। আর চাইল্ডের হ্যাঁ। আর ভোকাল কর্ডের লেন্থ অনুযায়ী কি দেখতে পারো? যদি ভোকাল কর্ডের লেন্থটাকে আমি এল বি বলি বা এল ভি বলি, ম্যানের যা এল ভি, দ্যাট ইজ গ্রেটার দেন ওম্যানের যা ভোকাল কর্ডের লেন্থ। এটা আমি এখানে লিখছি না, ভোকাল কর্ডের লেন্থ অনুযায়ী যদি লেখো, তাহলে ম্যানের ভোকাল কর্ডের লেন্থ ইজ গ্রেটার দেন ওম্যান, গ্রেটার দেন চাইল্ড। ম্যানের ভোকাল কর্ডের লেন্থ ওম্যানের থেকে বেশি, চাইল্ডের থেকেও। তার মানে কি চাইল্ডের ভোকাল কর্ডের লেন্থ সবচেয়ে ছোট। তো
তো যার ভোকাল কর্ডের লেন্থ সবচেয়ে মানে ইনস্ট্রুমেন্টাল লেন্থ যে সাউন্ড প্রোডাকশন হচ্ছে যার লেন্থ সবচেয়ে ছোট তার ফ্রিকোয়েন্সিও খুব হাই হয়। দ্যাটস ওয়াই চাইল্ড যখন বাচ্চা কোনো আওয়াজ করে তার ফ্রিকোয়েন্সিটা খুব কানে লাগে, দেখবে বাচ্চা যখন কাঁদে, যে কোনো বাচ্চাই যত ছোট হয় সেটা খুব কানে লাগে। কেন? বিকজ তার ভোকাল কর্ডের লেন্থটা খুব ছোট। এই সেম লজিক, এটা লেন্থ খুব ছোট ফলে ফ্রিকোয়েন্সি হাই, সেম লজিক। এই জন্য বাচ্চাদের সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা খুব বেশি হয়। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? এত অব্দি ক্লিয়ার সবাই? একটু রিপ্লাই দেবেন। হ্যাঁ। এই সাউন্ড বাচ্চাদেরও তো লেখা নেই, এটা বলে দিলাম। এরপরে 8 নম্বর কোশ্চেনটা দেখো, শ্রিল সাউন্ড ইজ কি? আগের দিন আমি বলেছিলাম শ্রিল সাউন্ডটা কি হবে? হায়ার ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সির সাউন্ডটা বেশি হাই ফ্রিকোয়েন্সি তার সেগুলো সেগুলো কি শ্রিল বলে। বোঝা গেছে? এটা তো নতুন করে বলার কিছু নেই, অ্যান্সার দেওয়াই আছে। ক্লিয়ার? হ্যাঁ। রেবন্ত বুঝতে পেরেছো? রেবন্ত, হ্যালো হ্যালো, রেবন্ত ক্লাসে আছো? হ্যাঁ পেরেছি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, আসলে মিউট হচ্ছিল, আনমিউট হচ্ছিল। ওকে ওকে। তারপরে কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন, এটা আমি মুছে দিয়ে, এটা তো হয়ে গেছে। তেরো নম্বর কোশ্চেন সোজা, রেগুলার ভাইব্রেশন কি? যখনই কোনো সাউন্ড প্রোডাক্ট ভাইব্রেশনের ফলে তো সাউন্ড তৈরি হয়, তো ভাইব্রেশনটা যখন রেগুলার তৈরি হয়, রেগুলার ভাইব্রেশন হয়, রেগুলার ভাইব্রেশনই সাউন্ড প্রডিউস করে, জানো আগে বলেছিলাম। তো রেগুলার ভাইব্রেশন যখন হয় সেটা আমাদের কানে শুনতে ভাল লাগে। ইট ইজ, কি বলবো, ইট ইজ ভেরি সুইট টু হিয়ার। একটা রিদিম, একটা রেগুলার ওয়েতে যখন কোনো জিনিস ভাইব্রেশন হয় সেটা শুনতে ভালো লাগে। সেটার মধ্যে কি হবে? মিউজিক। আর ইররেগুলার ভাইব্রেশন যদি হয়, ইররেগুলার ভাইব্রেশন ইরিটেশন তৈরি করে আমাদের কানে, বিকজ ইট ইজ নট সুইট টু হিয়ার, এটা শুনতে ভালো লাগে না, ইররেগুলার ওয়েতে হচ্ছে, সেটা তাহলে কি হবে? নয়েজ হবে। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই প্রথমেরটা, রেগুলার ভাইব্রেশন প্রডিউসার্স কি হবে? মিউজিক হবে। বুঝতে পারছো? আর এই কোশ্চেনটাই যদি হ্যাঁ। 13 নম্বরটা ইররেগুলার ভাইব্রেশন হতো, কি হতো? নয়েজ হতো। ক্লিয়ার? আচ্ছা, 17 নম্বর কোশ্চেন, এটা মনে রাখবে, এটা কি সেরকম, এটা জিএ টাইপের কোশ্চেন, জিকে টাইপের। অবজেক্ট মুভিং অ্যাট এ স্পিড গ্রেটার দ্যান ভেলোসিটি অফ সাউন্ড, সাউন্ডের থেকে বেশি ভেলোসিটিতে যদি কিছু মুভ করে তাহলে সেটাকে কি বলা হয়? সুপারসনিক স্পিড। সাউন্ডের থেকে বেশি ভেলোসিটির কোনো ইনস্ট্রুমেন্ট, সেটাকে কি বলবে? সুপারসনিক স্পিড। অনেক আছে হয়তো সুপারসনিক জেট প্লেন বা কিছু, যে সাউন্ডের থেকেও বেশি ভেলোসিটিতে মুভ করে, সেই জেট প্লেনগুলোকে কি বলবে? সুপারসনিক জেট। এনিথিং দ্যাট মুভস গ্রেটার দ্যান সাউন্ড ভেলোসিটি সেটাকে সুপারসনিক বলা হয়। এরপরে দেখো কোশ্চেনটা আছে তোমাদের 38 নাম্বার কোশ্চেন। 38 নাম্বার কোশ্চেনে কি আছে? আচ্ছা, 38 নাম্বারটা কি ব্রিহি আগের দিন করিয়েছিলাম? ব্রিহি, তুমি যে লাস্ট হ্যাঁ। করিয়েছিলাম 38 39, হ্যাঁ ওরকম একটা করেছি। ওরকম একটা করিয়েছিলাম, মানে দেখবে 38-এর দেখবে 3 নম্বরটা অ্যামপ্লিচিউডটা সবসময় ম্যাক্সিমাম হচ্ছে। কারণ কি, অ্যামপ্লিচিউড বলতে কি বুঝি? এই ডিস্টেন্সটা, ওর ম্যাক্সিমাম কতটা উঠছে। তো এই ডিস্টেন্সটা দেখো কার মধ্যে বেশি হচ্ছে? চারটে পিকচারের মধ্যে সি এরটাতেই সবচেয়ে বেশি হচ্ছে। দ্যাটস ওয়াই এটা হাইয়েস্ট অ্যামপ্লিচিউড হচ্ছে। তাই তো? ইয়েস অর নো? রেবন্ত অ্যান্ড ব্রিহি, হ্যাঁ। রেবন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরেরটা 39-এর কোশ্চেনে। ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি না বলেছিলাম, এই যে ওয়েভ বা সাউন্ড যেটাই যাচ্ছে, যে কোনো একটা পার্টিকুলার সেকেন্ডের মধ্যে যত বেশি ভাইব্রেশন হবে তত বেশি লুপ পাবে। ধরো এই টাইমটা হচ্ছে 1 সেকেন্ড, এটা কি টাইম অ্যাক্সিস, আর এটা ভাইব্রেশনের অ্যামপ্লিচিউড বা অ্যামপ্লিচিউড বলতে পারো। আরেকটা পিকচার ধরো আঁকলে, একই একই টাইম স্কেল, দেখো সবাই কিন্তু এখানে বলা নেই, সবই একই টাইম স্কেলে লেখা হয়েছে, সেটা দেওয়া নেই টাইম অ্যাক্সিসে, এটা টিটা লেখা নেই। তো এইখানে ধরো একটা পিকচার পেলে এরকম হচ্ছে,
এরকম করে চলছে আর আমি লিখলাম, কোনটাই বেশি ভাইব্রেশন হচ্ছে এইটাই, তো যেখানে বেশি ভাইব্রেশন হবে সেটারই ফ্রিকোয়েন্সি বেশি। ইয়েস আর নো? তো কমন পারসেপশন, তাহলে 39 এর কি হবে, ডি হবে। বোঝা গেছে? 39 এর ডি হবে, দেখতে পাচ্ছ এটার ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে। ক্লিয়ার? রিপ্লাই দেবে। ওকে, তারপর 40-এরটা কি, এটা জিকে টাইপের কোশ্চেন। দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইন সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস ক্যান বি কারেক্টলি কম্পেয়ার। কি, সলিডে সাউন্ডের ভেলোসিটি সবচেয়ে বেশি হয়, লিকুইডে তার থেকে কম হয়, গ্যাসে আরো কম হয়। তো সাউন্ডের ভেলোসিটি মিডিয়ামের উপর ডিপেন্ড করে, সলিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। এর একটা ভালো এক্সাম্পল আমি বলছি, এটা সবার লেখা হয়েছে, বুঝতে পেরেছো? 40-এরটা এর একটা ভালো এক্সাম্পল দেখো। তুমি ধরো এখানে আওয়াজ করলে, এই বোর্ডে শুনতে পাচ্ছ কানে, তাই তো? শুনতে পাচ্ছ তো? ইয়েস অর নো? তুমি ঘরেই করে দেখতে পারো, বা তোমাদের বাড়ির কোনো যে কোনো ফার্নিচারে, কাঠের ফার্নিচার বা যে কোনো জিনিসে এই সাউন্ডটা কোত্থেকে আসছে বলো তো? তুমি আওয়াজটা করলে এখানে, দিস পয়েন্ট ইজ দ্য সোর্স অফ সাউন্ড, কারণ এখানে তুমি আওয়াজ করছো, মারছো, আওয়াজটা আসছে কোত্থেকে? মিডিয়ামটা কি, এয়ার, এইখান থেকে তোমার কানে আসছে, আমার কানে আসছে, তাই তো? তাহলে এই কেসে কি হচ্ছে, ইট ইজ দ্য এয়ার মিডিয়াম। এবার এটাই তুমি এই আওয়াজটা করে কানটাকে তোমার এখান থেকে তোমার কান ধরে এই ডিস্টেন্সে আছে, ধরো যেই ডিস্টেন্সে আছে সেম ডিস্টেন্সে এই বোর্ডের ওপরে কানটা রাখো, দেখবে টিকতে পারবে না, খুব জোরে লাগবে কানে। কেন? সাউন্ডটা খুব তাড়াতাড়ি যাচ্ছে, ভেলোসিটি অফ দ্য সাউন্ড। বোঝা যাচ্ছে? দিস ইজ দ্য ফিজিক্যালি, বুঝতে পারলে? ভেলোসিটি অফ সাউন্ড ইজ ভেরি লার্জার। আচ্ছা, এরপরে আমি চলে সলিড, ওটা এয়ার মিডিয়াম, সলিডে বেশি ভেলোসিটি হয়। এবার অ্যাসারশনে চলে যাও, অ্যাসারশন এন্ড রিজনিং টাইপ কোশ্চেন। অ্যাসারশন এন্ড রিজনিং টাইপে চলে যাও। প্রথম কোশ্চেনটা দেখো, 2% অন দ্য সারফেস অফ দ্য মুন ক্যান নট টক টু ইচ আদার। তারপরে রিজনিং দিয়েছে, দেয়ার ইজ নো অ্যাটমসফিয়ার অন দ্য মুন। ইয়েস, এটাই কারেক্ট রিজনিং, বিকজ সাউন্ডের প্রপাগেশনের জন্য একটা মিডিয়ামের দরকার হয়, তাই তো বলেছিলাম প্রথম ক্লাসে, তাই তো আগে ব্রিহি? দ্যাটস ওয়াই, শুনতে পাতো। এর উত্তর কি হবে, এ হবে। এ মানে কি, দেখো উপরে লেখাই আছে, if both the assertion and reasoning are true and reasoning is the correct explanation of the assertion। তো assertion reasoning এ প্র্যাকটিস করতে হবে, তাতে আমরা বুঝতে পারছো। তাহলে এর এক্সপ্লেনেশনটা কত হবে, প্রথমে যেটা মার্ক করেছি একেরটার এ হবে। আন্ডারস্ট্যান্ড? কারণ ভ্যাকুয়াম, ওখানে তো কোনো এয়ার নেই তোমার চাঁদে, ওই জন্য শুনতে পারবে না। তারপরে সেকেন্ড বলছে সাউন্ড প্রডিউস, 3 নম্বর কোশ্চেন, স্টার মার্ক। প্রডিউসড বাই এ ফ্লুট, মানে বাঁশি দিয়ে সাউন্ড যে প্রডিউস করা হয়, ইজ শ্রিলার দ্যান দ্য সাউন্ড প্রডিউসড বাই তবলা। মানে বাঁশি দিয়ে যে আওয়াজটা তৈরি হয় সেটা তবলার থেকে বেশি তীক্ষ্ণ হয়, শ্রিলার বলছে। রিজনিং, frequency produced by flute will be greater than the frequency of the তবলা। yes, যেই সাউন্ডের ফ্রিকোয়েন্সি বেশি সেটাকেই তো শ্রিলার বলে, তাই না? আগের দিন বলেছিলাম। yes or no? তার মানে কি, বাঁশির আওয়াজটা বেশি ফ্রিকোয়েন্সি, ওই জন্য ওটাকে শ্রিলার মনে হয়, মানে শ্রিল সাউন্ড মনে হয় কম্পেয়ার টু তবলা। মানে এর থেকে একটা জিনিস শিখতে পারলে, বাঁশির আওয়াজের ফ্রিকোয়েন্সিটা বেশি, তো এটাও কি হবে, তিনেরটাও এ হবে। আন্ডারস্ট্যান্ড দেবন্ত? দেবন্ত বুঝতে পেরেছো? দেবন্ত, ওকে। তারপরে 4 নম্বর, সাউন্ড ওয়েভস ডু নট ট্রাভেল থ্রু ভ্যাকুয়াম। এটা ঠিকই আছে। তারপরে কি, দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইজ টু স্মল when compared to the speed of light। no, it is not correct explanation। অ্যাসারশনটা ঠিক আছে, বাট এক্সপ্লেনেশনটা ঠিক নেই। ভ্যাকুয়াম দিয়ে কেন যায় না তার কারণটা জানো, বিকজ সাউন্ড ইজ এ মেকানিক্যাল ওয়েভ, এর একটা মিডিয়াম লাগে ট্রাভেলিং এর জন্য, তাই তো? তো চারেরটা কি হবে, বি হবে। দেখো বি অপশনটা কাদের করতে বলেছে, উপরে দেখো একদম প্রথমে কোশ্চেনে, হ্যাঁ, ইফ বোথ দ্য অ্যাসারশন, তাহলে তো কম্প্রেশন রেডিফ্যাকশনই হবে না। yes, if both the assertion and reasoning are true but reasoning is not the correct explanation।
দুজনেই ঠিক আছে, কিন্তু ওর সাথে ওর কোনো রিলেশন নেই, ও কিন্তু ওটার রিলেশন নেই। ওর যদি বলতে মেকানিক্যাল ওয়েভ তার ফলে ওর করতে হচ্ছে, তখন ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো ব্রিহি? কোনো ডাউটস নেই আছে কি? তাহলে বলো, আমি বলে দেবো। না, নেই। ওকে, এরপরে মনে হয় তোমাদের প্রবলেম সেট পাঠিয়েছি, একটু করো তো প্রবলেম গুলো। দেখো, ফ্রিকোয়েন্সি অফ এ সোর্স অফ সাউন্ড ইজ বলেছে 20 হার্জ, মানে n ইকুয়াল টু বলেছে 20 হার্জ, তাই তো? এবার বলেছে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড, তো টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির কি রিলেশন জানো? টাইম পিরিয়ড বার করতে বলেছে, আজকেই বলেছি বা আগেও বলেছি, n ইকুয়াল টু 1/t। এস আর নো? ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ড, তো টাইম পিরিয়ড কি হবে? 1/n, দ্যাট ইজ 1/20 হার্জ। তাহলে কত হবে? 1/20 করলে 0.05 সেকেন্ড। বুঝতে পেরেছো রেবন্ত? তোমার নেটওয়ার্ক ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। একের এ হবে। এটা অনেকে ভেলোসিটি ভেলোসিটি দিয়ে যায়, ভেলোসিটি তো দরকার নেই, আমাকে কি চেয়েছে দেখো, সাউন্ডের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, টাইম পিরিয়ড চেয়েছে, ব্যাস এই রিলেশন দিয়ে হয়ে যাবে। বোঝা গেছে? এর পরের অঙ্কটাও খুব ভালো। ব্রিহি, বুঝতে পেরেছো? বুঝেছি। ওকে, এটা মুছে দেবো, বলবে তাহলে। এর পরের অঙ্কটা মুছে দেবো ব্রিহি অ্যান্ড রেবন্ত। হ্যাঁ। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, ভাইব্রেটিং বডি ভাইব্রেটস 200 টাইমস ইন 5 সেকেন্ড, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি। প্রথম কথা, 200 টাইমস ইন 5 সেকেন্ড মানে ও 200 বার ভাইব্রেট করছে, ভাইব্রেটস 200 টাইমস মানে 200 বার ভাইব্রেট করতে কত সময় লাগে? 5 সেকেন্ড। তাহলে একবার ভাইব্রেটস ওয়ান টাইম, একবার ভাইব্রেট করতে কত সময় লাগবে? 5/200 সেকেন্ড। তো একবার ভাইব্রেট করতে যত সময় লাগে সেটাকেই কি বলা হয়? টাইম পিরিয়ড। ইয়েস অর নো? দ্যাট মিনস টি ইজ ইকুয়াল টু 5/200। বুঝতে পারছো? এই ডেফিনেশন গুলো যে ফিজিক্যালি বুঝবে সেই করতে পারে, খুব ইজি। দ্যাট মিনস 1/40 সেকেন্ড। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। এখানে হ্যাঁ। আর ক্যালকুলেশন করতে হবে না, এখানেই আটকে রাখো। ব্রিহিয়ান রেবন্ত, বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ, বুঝেছি। এবার ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন কি টাইম বুঝতে পিরিয়ডের? পেরেছি। n ইকুয়াল টু 1/t। তো তোমার t বেরিয়ে গেছে 1/40, দ্যাট মিনস n ইকুয়াল টু 1/t, এই ফর্মুলায় 1 t ইকুয়াল টু 1/40 বসিয়ে দাও। 1/40, তাহলে 40 উপরে চলে যাবে, দ্যাট ইজ 40 হার্জ।
এটা লেখা হয়ে গেলে বলবে। রেবন্ত, হয়ে গেছে। এর পরের অঙ্কটা গুগলি দিয়েছে, এর পরের অঙ্কটা গুগলি। রবিচন্দ্র অশ্বিন যেরকম একটা গুগলি দেয় না, প্রচুর গুগলি দেয়, তাই তো রবিচন্দ্র অশ্বিন সেরকম পরের অঙ্কটা একটা গুগলি দিয়েছে। কি আছে না, a boy heard a sound of frequency 100 hertz at a distance 500 meter from the source of the sound. এখানে সাউন্ডটা সোর্স হচ্ছে এখান থেকে স্পিকার, দিস ইজ এ স্পিকার ধরে নাও, দিস ইজ এ স্পিকার। दूसरा হ্যাঁ, স্পিকার দুসরা বা ওই তোমার দুসরা ধরে না, ডেলিভারিতে মানে বল করার कैरम সময় बॉल पिपर দুসরা দেয়, দুসরা তো হরভজন সিং দিত, আর রবিচন্দ্র অশ্বিনের সময় গুগলিও দেয়, মানে অফ স্পিন হওয়ার কথা লেগ স্পিন হয়ে যাচ্ছে এরকম। দেখো এখানে একটা স্পিকার, আর এখানে হচ্ছে ধরো লিসনার, বাচ্চাটা শুনছে এখানে। ও কত বলছে না, ও ডিস্টেন্সটা কত 500 মিটার, আর কি বলছে এই সাউন্ডটার ফ্রিকোয়েন্সি কত 100 হার্টজ। তো বলছে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ অসিলেটিং পার্টিস অফ দ্য মিটার, মানে কি টাইম পিরিয়ড চাইছে, ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, টাইম পিরিয়ড চাইছে। তো ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের কি রিলেশন কি, n ইকুয়াল টু 1/t, এস আর না, তো n বলে দিয়েছে 100 হার্টজ, তার মানে 100 ইকুয়াল টু 100 হার্টজ বলে দিয়েছে, দ্যাট ইজ 1/t। তা টাইম পিরিয়ড বার করতে চাই, টাইম পিরিয়ড কি হবে 1/100, দ্যাট ইজ 0.01 সেকেন্ড। মানে কি এই 500 মিটার এটা তোমার কাজেই লাগবে না, এটা কিছু কোনোতেই লাগবে না, এটা দিয়ে তোমাদের মাইন্ড ডাইভার্ট করতে চেয়েছে, যাতে করে তোমরা ওইসব নিয়ে ভাবো, ভি ইকুয়াল টু এন ল্যামডা, ওয়েভ লেন্থ, বা আজকে যেটা শিখলে ভি ইন্টু ডি, বা সরি ভি ইন্টু টি ইকুয়াল টু 2d, মানে 2d মানে 100, এইসব নিয়ে ভাবে, এইসব কিচ্ছু লাগবে না, বুঝতে পারছো? সিম্পল, এটা দিয়েই তোমাদের মাইন্ড ডাইভার্টের ব্যবস্থা করে দিয়েছে এক্সামে, এটা কোনো কাজেই লাগবে না, তোমার শুধু ফ্রিকোয়েন্সিটা জানলেই টাইম পিরিয়ড বেরিয়ে যাবে। এটা পরিষ্কার করে লিখে দিই, বোঝা গেছে? ইয়েস আর নো, ব্রিলিয়ান্ট দেবন্ত, ক্লিয়ার? তোমাদের লাস্টের অঙ্কটা হোমওয়ার্ক থাকলে একটু চেষ্টা করবে, একটু ভালো সোজা অঙ্ক, খুবই সোজা, একটু চেষ্টা করো। পরের দিন কি করাবো আগে আমি জেনে রাখি, কিসে